আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খালা, ভাবি কেন ঘর ছেড়ে গেছে কিছু জানেন? মূল কারণ তো জানি না ছোট বাবা, তবে বড় বাবা যেদিন বাসায় ফেরত আইলো ছোট বেগম ওনার কি কি বলতাছিল বৌমনির নামে। হ্যাঁ, পরের দিনই বৌমনি দুপুর চইলা গেল। কাঁদতে কাঁদতে বড় বাবাও আর আইন তো যায় না। আচ্ছা খালা, তুমি যাও, পারলে এক কাপ কফি দিও, আমার মাথা ধরেছে খুব। রাফির কাছে এখন বিষয়টা ক্লিয়ার, সব তার মাই করেছে। রাফি খাওয়া শেষে ফ্রেশ হয়ে নিল, হাতে কফিটা নিয়ে নাহিদার ঘরের দিকে হাঁটা দিল। নাহিদা তখন হিসাব লিখতে ব্যস্ত। আসসালামু আলাইকুম মিসেস আফসার, আসবো? নাহিদা মাথা তুলে তাকিয়ে সালামের জবাব দিয়ে ইশারায় রাফিকে বসতে বলল। রাফি সোফায় বসে হাতে ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নাহিদা তার কাজ শেষ করে বসতে বসতে বলল, তা তুমি আমার রুমে পথ মারালে কিভাবে? রাফি স্মিত হেসে উত্তর দিল, তেমন কিছুই না, খবরাখবর নিতে আসলাম। তা কেমন আছো? আমি কি কখনোই খারাপ থাকি? তা ঠিক, ভাবি চলে যাওয়াতে তো তোমার ঈদ অবস্থা, তাই না? ছেলের কথা শুনে নাহিদা উচ্চস্বরে হেসে বলল, তুই যে আমারই রক্ত তার বারবার প্রমাণ হয়ে যায়। যাই বলিস না কেন, তাড়ানোটা খুব সহজ ছিল, একদম পানি ভাতের মতোই। তাই নাকি? এত কিছু কিভাবে করলে? নাহিদা ভ্রু কুঁচকে বলল, তোর এত আগ্রহ কেন জানার? ইউ নো হোয়াট মম, আমি এখন আমার স্বার্থ নিয়ে ভাবা শুরু করেছি। এতদিনে বুঝলাম তুমি আমার ভালোটাই চাচ্ছ, তাই দেখছো না তোমার সাথে কথা বলতে এসেছি। সব শুনতে ভালোই লাগছে। ছেলের কথা শুনে নাহিদা খুশিতে গদগদ করতে করতে বলল, যাক, এতদিনে বুঝলি তোর মা শুধু তোর ভালোটাই চায়। বুঝেছিস, এটাই অনেক। এখন তুই আর আমি মিলে আফিফকে সরিয়ে দিব, তাহলেই সব আমাদের। সরানোর কম চেষ্টা তো করিনি, বলো। তা অবশ্য ঠিক বলছিস, আফিফকে কতবার মারতে চেয়েছি তাই হিসেব নেই। তোর মনে আছে রাসুর মেয়ে যে শকে মারা গিয়েছিল, তারে পা লেগে? সেই ফাঁদটিও ওর জন্যই ছিল। এরপর গাড়ির ব্রেক ফেল করলাম, তাতেও লাভ হলো না। বিষাক্ত পিঁপড়ে ছাড়লাম, তার কামড় তুই খেয়েছিলি। জানিস কত কান্না করেছিলাম সেদিন। ভাগ্যিস বেঁচে গিয়েছিলি। এরপর সিঁড়ি থেকে ফেলতে গেলাম, পড়ল নুহা। এই ছেলে যেন জমের দুয়ারে কাটা দিয়ে এসেছে, ঠিক বাপের মতোই। বাপের মতো মানে? আরে ওর বাপ মানে তোদের বাপকে মারতেও কম কষ্ট করিনি। পরে বুড়ো প্যারালাইসিস জ্বর হয়ে নিজে নিজে মরে গেল। তবে ওর মাকে মারাটা সহজ ছিল খুব, জানিস। এই সম্পত্তির জন্য আর তোর জন্য কত কিছু করেছি, কত লাশের উপর হেঁটেছি, কিন্তু তুই তো আমাকে ভুল বুঝতিস। রাফি মায়ের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছে। তার সারা শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে রাগলে চলবে না, কৌশলে চলতে হবে। রাফি মোবাইল টিপার ছলে ফোনে নাহিদার বলা সবকিছু ভিডিও করে নিচ্ছে। তো ভাবিকে কিভাবে দূর করলে বললে না যে? সেটা মনে হয় আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিল, জানিস। আফিফের পুরানো বন্ধু সোহাগের সাথে নুহার কয়েকদিনের বেশ সখ্যতা হয়েছিল, এসে ড্রপ করে দিয়ে যেত। সেদিন এই ছেলেটার বাসায় গিয়ে অজ্ঞান হয়েছিল বোধহয়। এই ছেলে কোলে তুলে এইসব বিশেষ বিশেষ মুহূর্তগুলোর ছবি তুলে ফেললাম টুক করে। তারপর আফিফকে দেখিয়ে কান ভারী করলাম। তুই তো জানিসই আফিফ আমার কথায় সবচেয়ে বেশি বিশ্বাস করে। ব্যাস হয়ে গেল। বাহ, ভালোই তো। আচ্ছা তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমি আসছি, জার্নি করে আসলাম, টায়ার্ড খুব। নাহিদা ছেলের কপালে একটি চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। রাফি চলে আসে কিছু না বলে। মায়ের ছোঁয়াগুলোই রাফির ঘেন্না লাগছে। রাফি সিঁড়ি দিয়ে উঠছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি রাফির হাতে একটি ইনভাইটেশন কার্ড দিয়ে চলে গেল। কার্ডটি খুলতেই নামের দিকে চোখ পড়তেই রাফির বুকটা ধক করে উঠল, চোখ দিয়ে পানিও গড়িয়ে পড়ল। নুহা সোহানের মা ফাইজা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে। একটু আগে প্রচণ্ড বমি করে নেতিয়ে পড়েছে সে। ফাইজা বেগম নুহাকে ওষুধ খাইয়ে তার মাথায় তেল মালিশ করে দিলেন। এখন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার কাছে নুহা এখন তার মেয়েই বটে। নুহা নিঃশব্দে চোখের জল ফেলছে। ফাইজা বেগমের যত্নগুলো তার কাছে অনেক কিছুই। দরজায় দাঁড়িয়ে অনু আর সোহান নুহার দিকে তাকিয়ে আছে। মাত্র একদিনেই মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। নুহার অবস্থা দেখে সোহান অনুকে বলল,
আমার কেন জানি মনে হচ্ছে আফিফ আর নোহার মধ্যে কোনো প্রবলেম হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। নুহি একবারও ওর নাম নেয়নি সারাদিনে। হাসি খুশি থেকেও যেন অন্য জগতে হারিয়ে থাকতো। জানি না আমার বোনটার কি হলো, বাট আই হোপ সো আফিফ যাতে আমার কারণে কোনো ঝামেলা না করে নোহার সাথে, অন্যথা আমি নিজেকে মাফ করতে পারবো না কখনো। অনু সোহানের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেয়। অনুর চোখেও পানি, যা দেখে সোহানের বেশ অস্বস্তি লাগে। ফাইজা বেগম দরজায় অনুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে কাছে ডেকে নিয়ে বলে, দেখে আমার কোলে এই খালি জায়গায় তুই মাথা রেখে শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কথাটি শুনে অনুর মুখে হাসির রেখা ফুটে উঠল, সেই সাথে ঝরঝর করে চোখের পানি পড়তে লাগলো। সেও শুয়ে পড়ল ফাইজা বেগমের কোলে। আফিফের হাত অনবরত কাঁপছে, তাও সে ফোনটা শক্ত করে ধরে আছে। ভিডিওতে বলা নাহিদার প্রত্যেকটি কথা আফিফের বুকে গিয়ে বিঁধছে। ভিডিওটি শেষে আফিফ রাফির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতেই তাকায়। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, যে মায়ের উপর তোর এত বিশ্বাস আর ভালোবাসা ছিল, সেই মা আসলে তোকে কোনোদিন ভালোই বাসেনি। আমি তোকে বারবার বলতাম, কিন্তু তুই কখনোই টেস্ট করিসনি আমাকে। মা সেই তোর নাবালক হওয়ার পর থেকেই সম্পত্তি পাওয়ার লোভে তোকে মারার চেষ্টা করতে থাকে। ইলেকট্রিক শকে যে রানু খালার মেয়ে নয়না মারা গিয়েছিল, আসলে সেই দিন তারটা তোর জন্যই রাখা ছিল। গাড়ির ব্রেক ফেল হয়ে যে রাজু কাকা আহত হয়েছিল, সেই প্ল্যানিংও তোর জন্যই ছিল। তোর রুমে বিষাক্ত পিঁপড়া ছেড়ে ছিল, যার কামড় আমি খেয়েছিলাম, সেটিও তোর জন্যই ছিল। আর ওই দিন যে ভাবি সিঁড়ি থেকে পড়লো, সেই দিন ওই ফাটটিও তোর জন্যই ছিল। কিন্তু বেচারি ভাবি আমার পড়ে গেল, সেই সাথে তোদের সন্তানটাও। আর আজ যে তুই ভাবিকে ভুল বুঝছিস সোহান ভাইয়ের সাথে, আসলে সোহান ভাই অনিমাকে ভালোবাসে। অনিমার বাবা মাকে ওর ফুফির ষড়যন্ত্র করে মেরে ফেলার পর অনিমাকে প্রোটেক্ট করতে সোহান ভাই অনুকে সেই দিনই বিয়ে করে নেন। সব দিকে ভাবির সাপোর্ট ছিল তাদের। আর দিন শেষে তুই তোর সো-কল্ড মায়ের কথা ধরেই ভাবিকে অবিশ্বাস করলি। সোহান ভাই আর অনু হয়তো আবারও বড় করে বিয়ে করবে। এই দেখ ওদের বিয়ের কার্ড। রাফি আফিফের দিকে কার্ডটা বাড়িয়ে দিল। আফিফ কাপা কাপা হাতে কার্ডটা হাতে নিয়ে খুলে দেখে মেঝেতে বসে পড়ল, চিৎকার করে কাঁদতে লাগলো। রাফি ভাইয়ের এমন অবস্থা দেখে তাকে আর সামলাইনি, আর নিজেরও বুক ফেটে কান্না আসছে। আফিফকে নিজের মতো ছেড়ে দিয়ে সে নিজের রুমে গিয়ে সিগারেট ধরালো। এরপর বেলকনিতে গিয়ে মনের কষ্টগুলো পোড়াতে ব্যস্ত হয়ে গেল। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। তারও বেশ কাঁদতে ইচ্ছে করছে চিল্লিয়ে চিল্লিয়ে, কিন্তু পারছে না। তাই নিঃশব্দেই কেঁদে নেওয়াটাই তার শ্রেয় মনে হলো। অনু আর সোহানকে পাশাপাশি বসানো হয়েছে। সর্বপ্রথম ফাইজা বেগম হলুদ ছোয়ালেন, তারপর সোহানের বাবা সুনাম সাহেব, এরপর নুহা লাগালো, সাথে তারাও নুহাকে হলুদে রাঙিয়ে দিল। এরপর একে একে বাকিরা লাগানো শুরু করলো। অনু কাঁচা হলুদ রঙের একটি শাড়ি পরেছে, আর সাথে সোহানও সেম রঙের একটি পাঞ্জাবি পরেছে। দুজনকে পাশাপাশি বেশ সুন্দর দেখাচ্ছে। দুজনেই বেশ খুশি। নুহা তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আর মনে মনে দোয়া করছে তাদের জন্যে। নুহা শুধুমাত্র হালকা একটি হলুদ ও ব্লু কালারের কম্বিনেশনের 3 পিস পরেছে। তার ভারী কাপড়ে অস্বস্তি হচ্ছিল বলেই ফাইজা বেগম এটি পরতে বলেছেন। আফিফ সকাল হতেই বেরিয়ে পড়ে নুহার খোঁজে, কিন্তু অফিস থেকে জরুরি কল আসায় আপাতত অফিসে যেতে হলো। মাত্র এসে বসেছে তার পিএ, তাকে আসতে বলে নিজেই উদাও হয়ে গিয়েছে, বলেছে একটু অপেক্ষা করতে। আফিফের এই মুহূর্তে যা খুবই বিরক্তি লাগছে। আফিফ নিজের লোকেদের লাগিয়ে দিয়েছে নোহাকে খোঁজার জন্যে। নোহার ফোনও অফ, লাস্ট লোকেশন ছিল মহুয়া পল্লীতে। আফিফ এদিকের কাজ ছেড়ে সেদিকেই যাবে। হলুদ ছোঁয়ানোর পর্ব শেষে এখন মেহেদি লাগানোর পর্ব চলছে। অনুর 2 হাত ভর্তি করে মেহেদি লাগানো হচ্ছে। বিয়ের কোণে বলে কথা, নোহাকেও ফাইজা বেগম জোর করে ধরে মেহেদি লাগাতে বসিয়ে দিয়েছে। সে সিম্পলভাবে লাগাচ্ছে, সে কেন যেন হাসি খুশিও থাকতে পারছে না। দূর থেকে সোহান লক্ষ্য করছে নোহাকে। ফাইজা বেগম এসে ছেলের পাশে দাঁড়িয়ে বললেন, মেয়েটার অবস্থা দেখেছিস? কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকে। আল্লাহ ভালো জানে সে কতটা কষ্ট চেপে রেখেছে নিজের মধ্যে। একবারও মন খুলে হাসতে দেখলাম না আমার মেয়েটাকে। সোহানের মায়ের কোনো মেয়ে নেই বলে তিনি নোহাকে নিজের মেয়ের মতোই আপন করে নিয়েছেন। নিজের সন্তান ভাবেন, তাই উনার বেশ চিন্তা হচ্ছে। সোহান মাকে আশ্বস্ত করল যে সে এই বিষয়ে নোহার সাথে কথা বলে নেবে। দরজায় নক পড়তেই আফিফ কাম ইন বলে ভেতরে আসতে বলে।
তার পিয়ে কেবিনে ঢুকে বসে আফিফ বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, কাণ্ডজ্ঞান বলতে কি কিছুই নেই? সেই কখন থেকে বসে আছি আমি, জাস্ট রিডিকিউলাস। সরি স্যার, অ্যাকচুয়ালি আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল স্যার। ওর লেবার পেইন ওঠার পর ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল স্যার। আমার মেয়ে হয়েছে, নিন মিষ্টিমুখ করুন। লোকটি তার একটি মিষ্টির প্যাকেট এগিয়ে দিল। আফিফ এবার নিজের আচরণে থ হয়ে গেল। সে অনুতপ্ত হয়ে বলে, সরি ভাই, আসলে মন মেজাজ খুব খারাপ। তোমার ভাবির সাথে একটু ঝামেলা হয়েছে, তাই আর কি। আরে ভাই, তাহলে ভাবিকে গিয়ে আজ মানিয়ে নিন আর আমাদের সবাইকে মিষ্টিমুখ করান। কারণ নিন, মেডিকেল থেকে ভর্তির রিপোর্ট আসছে। পিয়ের কথা শুনে আফিফের চোখ কপালে। পিয়ে তার দিকে কিছু রিপোর্টস এগিয়ে দিয়ে বলল, এইটা কাল আসছিল অফিসে, আপনি তো আসেন না আজ অনেক দিন, তাই আমিও নিয়ে গিয়েছিলাম। ভাবলাম বাসায় যেয়ে দিয়ে আসবো, কিন্তু সময় হলো না, তাই আপনাকে আসতে বললাম। নিতে আমি এখন যাই স্যার। পিয়ে চলে গেলে আফিফ রিপোর্টসগুলো হাতে দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। সে বাবা হতে যাচ্ছে, অথচ একবার জানলও না। নোহাও তাকে বলেনি, বলবে কিভাবে? নোহাকে কিছু কি বলতে দিয়েছিল সে? এখন এসব ভেবে কি লাভ? আর এখন নোহাকে খুঁজে বের করাটা ভীষণ প্রয়োজনীয়। সে অফিস থেকে বেরিয়ে মহুয়া পল্লীর উদ্দেশ্যে গাড়ি ঘোরালো। অনু মাত্রই গোসল করে বের হলো। চুলগুলো মুছে টাওয়েলটা বেলকনিতে দিতে গিয়ে দেখলো নোহা বসে আছে মনমরা হয়ে। সেও গিয়ে নোহার পাশে বসতে বসতে বলল, কি হয়েছে তোর? এমন মনমরা হয়ে থাকিস কেন? কই কিছু না, আমি ঠিকই আছি। আফিফকে মিস করছিলাম তো সেমিনারে আজ কয়েকদিন ধরে, এজন্য দেখিনি অনেকদিন। তাহলে কল দিয়ে কথা বলে নিলেই তো পারিস। কল দিয়েছিলাম, অ্যাকচুয়ালি ও পাহাড়ি এলাকায় আছে, তাই নেটওয়ার্ক পাই না তেমন। ও আচ্ছা নোহা শোন। বল, শুনছি। অনু নোহাকে জড়িয়ে ধরে বলল, আমার লাইফটা যে এতটা সুন্দর হতে যাচ্ছে, এইসবে তোর অনেক অবদান। থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, কিন্তু এভাবেই আমার পাশে থাকিস আজীবন। তুই আমার বেশটি কম, বোন বেশি। বোন না, ননদ বল, ননদ। দুজনে ফিক করে হেসে দিল। অনু নোহাকে ছেড়ে দিয়ে বলল, তুই বস, আমি কফি নিয়ে আসছি, বসে বসে গল্প করব দুজনে। আচ্ছা। অনু নিচে নেমে কিচেনের দিকে যেতে নিলেই কলিং বেলটা বেজে উঠল। আশেপাশে কেউ ছিল না বিধায় অনু গিয়ে দরজাটি খুলে দিল। ভেজা চুল দিয়ে টপ টপ করে পানি ঝরছে, গায়ে লাল টুকটুকে রঙের একটি শাড়ি জড়ানো, নাকে নাকফুল, দুই হাতে বালা, সাথে হাত ভর্তি মেহেদির রং। অপলক তাকিয়ে আছে রাফি অনুর দিকে। বেশ স্নিগ্ধ লাগছে অনুকে রাফির চোখে। অনুকে এখন অপসরীর মতোই লাগছে। কত বছর পর দেখতে পেল তার প্রিয়তাকে। অনু এখনো এক নজরে রাফির দিকে তাকিয়ে আছে। তার কাজলে লেপ্টে থাকা চোখগুলোর কোণায় পানি জমতে শুরু করেছে। অনু স্বপ্নেও ভাবিনি কোনোদিন এভাবে দরজা খুলে রাফিকে দেখতে পাবে। ভাবির সাথে দেখা করা যাবে? রাফির কথায় অনু বাস্তবে ফিরে আসে। গড়িয়ে পড়া চোখের পানি মুছে বলে, ভেতরে এসে বসো, আমি ডাকছি নোহাকে। রাফি ভেতরে এসে বসে সোফায়। অনু অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখে উপরে যায়। রুমে গিয়ে হুট করেই নোহাকে জড়িয়ে ধরে, অঝরে কেঁদে দিয়ে বলে, নোহা। ও অনু, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আই মেয়ে, ও এসেছে, ওকে দেখলাম আমি মাত্রই। কে এসেছে? রাফি এসেছে, এত বছর পরে দেখলাম ওকে। নোহারে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ও কেন এলো এই সময়ে আমার সামনে? অঝরে কাঁদতে থাকে অনু। নোহা বেশ চিন্তায় পড়ে যায়। অল্প হলেও অনু নিজেকে সামনে নিয়েছিল, কিন্তু আজ হয়তো আর নিজেকে সামলাতে পারবে না। নোহা অনুকে কোনো মতে শান্ত করে নিচে নেমে আসে। রাফি নোহাকে দেখে উঠে দাঁড়ায়। পরে নোহা ওকে বসতে বলে সেও বসে। দেশে কবে ফিরলে? গতকাল রাতে। ও, তা ভালো আছো? আসছি কালকে। তোমাকে কতগুলো কল দিলাম, কিন্তু ফোন অফ ছিল। অফ করে রেখেছি ভাইয়ের জন্য। রাফির প্রশ্নে নোহা কিছুটা অবাক হলে রাফি বলে, বাসায় ফিরেই সব জানতে পারি আমি ভাই তোমাকে ভুল বুঝেছিল, মায়ের জন্যই। মা অনেক কৌশলে এসব করেছে, যা দেখে ভাইয়া ভুল বোঝা ছাড়া সত্যিই কোনো উপায় ছিল না। জানোই তো, মা অলওয়েজ ভাইকে ম্যানুপুলেট করে, আর ভাইও মাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর মা এই সুযোগটাই নিল। জানতাম আমি এমন কিছু, কিন্তু আফিফ আমাকে একটু বোঝানোর সুযোগটাও দিল না। জানো তো, ও আমাকে যা যা বলেছে সবই আমার কানে বাজে।
আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মানলাম ওর দোষ নেই, আমি জানি আসলে এর নেই, কিন্তু ওর কি একটা বারো উচিত ছিল না আমার কথা শোনার? তুমি তোমার জায়গায় ভুল নও, কিন্তু আমি শুধু এটাই বলতে এসেছি, ভাই এখন সম্পূর্ণ একা হয়ে যাবে। তুমি প্লিজ ওকে ছেড়ে যেও না, না হয় আমার মনে হয় না ও বাঁচতে পারবে। সম্পূর্ণ একা হয়ে যাবে মানে? মা জেলে এখন, আর আমি ফিরে যাব কালকেই। ভাইয়ের অবস্থা এখন পাগলের মতো, মায়ের কাছ থেকে পাওয়া আঘাত ও সহ্য করতে পারছে না। জেলে দেওয়ার কারণ আমি তোমার নাম্বারে মেসেজ করে দিচ্ছি, ভিডিওটা দেখে নিও। রাফি উঠে দাঁড়ানো চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, ভাবি, শেষবারের মতো অনুর সাথে কিছু কথা বলার ছিল, বলা যাবে কি? এসো আমার সাথে। নুহা অনুর রুমে গিয়ে দেখলো সোহান অনুকে সান্ত্বনা দিচ্ছে। নুহা সোহানকে বুঝিয়ে বলতেই ও আপত্তি করলো না, আর এই কথা শুনে অনু ব্যালকনিতে চলে গেল। তার মনে একরাশ অভিমান ভিড় করছে, সে পারছে না রাফির মুখোমুখি হতে। আফিফ এই মুহূর্তে শবনম বেগমের সামনে বসে আছে। শবনম বেগম ওকে এটা সেটা বলছেন, ওনাকে বেশ হাসি খুশি মনে হচ্ছে। আফিফও মেকি হাসি হেসে ওনার কথায় কথায় তাল মেলাচ্ছে। এক পর্যায়ে আফিফ বলল, মামুনি, নুহাকে একটু ডেকে দিবেন প্লিজ। নুহা তো এইখানে নাই, তুমি জানো না? নুহা এখানে নেই মানে? নুহা কোথায়? আফিফের কথা শুনে শবনম বেগমের কপালে ভাঁজ পড়ে যায়। সে কি বাবা, নুহা মা যে ওর বান্ধবী অনিমার বিয়াতে গেল তোমারে কয় নাই? না, আসলে আমি যেখানে ছিলাম ওখানে ফোনের নেট ছিল না, হয়তো কল দিয়েছিল, আমি পাইনি। ও এইটাই ক, আমি তো ভয় পাইয়া গেছিলাম। নুহা মা গতকাল সকালেই গেল, 3 দিন ওইখানেই থাকবো বলল। আচ্ছা মামুনি, আমি আসি তাহলে, আমি ওকেই নিতে এসেছিলাম। আর কি, আমি আসি, ভালো থাকবেন। আফিফ সেখান থেকে বের হয়ে ঘরের জন্য রওনা হলো। সে খানিকটা রেডি হয়েই সোহানের বাসায় যাবে। সোহানকে বেশ চিন্তিত দেখাচ্ছে, সে রুমে এদিক সেদিকে পায়চারি করছে। নুহা ওর অস্থিরতার কারণ বুঝতে পেরে বলল, এত অস্থির হচ্ছ কেন? জানি না রে, ভালো লাগছে না। আচ্ছা, অনু আমার সাথে ভালো থাকতে পারবে তো? আমি জানি অনুর মানিয়ে নিতে হয়তো একটু সময় লাগবে, বাট ও মানিয়ে নিবেই। আরও যদি মুক্তি চাই, ও যদি রফিকের কাছে চলে যেতে চাই? এমনটাও কখনোই চাইবে না, আর রাফিও কখনো ওকে ছাড়িয়ে নিবে না। যদি অনু এমনটাই চাই, তবে আমি ওকে মুক্ত করে দেব। আমি চাই না ও বাধ্য হয়ে থাকুক আমার সাথে। ওকে ভালোবাসি, তার মানে এই না আমি নিজেকে ওর উপর চাপিয়ে দেব। ও যদি মুক্তি চাই, আমি নিঃসন্দেহে ওকে মুক্ত করে দেব। এইটুকু বলে সোহান দ্রুত পা চালিয়ে বেলকনিতে চলে গেল। সোহান ওর চোখে জমে আসা পানিগুলো নুহাকে দেখাতে চায়নি। আর এদিকে নুহা বেশ ভাবনায় পড়ে আছে, যদি অনু এমনটা চায় তাহলে সত্যি সবকিছু বিগড়ে যাবে। এখন এখানে শুধু সোহান নয়, ওর ফ্যামিলিও জড়িত। নুহা সব আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছে। রাফি ঠিক অনুর পেছনে দাঁড়িয়ে আছে, আর অনু অপর দিকে ফিরে। অনু নিজের চোখের পানি কিছুতে আটকে রাখতে পারছে না। প্রিয়তমা। রাফির কাপা কাপা স্বরে এই ডাকটি শুনে অনুর বুকটা ধক করে উঠল। কত বছর পরে তাকে এই নাম দেওয়া মানুষটি তাকে এই নামে ডেকেছে। অনুর চোখের জলরাশি রাফির হৃদয়কে ক্রমাগত ক্ষত বিক্ষত করছে। চোখগুলো লাল হয়ে আছে ওর। রাফি অনুর একদম সামনে এসে দাঁড়ায়। অনু মাথা নিচু করে আছে। কি দেখতে এসেছো এখানে? আমি মরে আছি কিনা বেঁচে আছি তা দেখতে এসেছো, তাই না? আমি বেঁচেই আছি, দেখো। কিন্তু আমার মা বাবা আর নেই, ওদেরকে বেঁচে নেওয়াই তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, সব শেষ করে দিয়েছিলে না? দেখো, ওরাও আমাকে ছেড়ে চলে গেছে। এইটুকু বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অনু। এরপর রাফি বলতে শুরু করে, জানো অনু, একটা সময় খুব একা হয়ে গিয়েছিলাম। মা তো কখনোই আমার ছিল না। মায়ের কারণে ভাইও দূরে সরে গিয়েছিল। ছিল তো শুধু তুমি আমাকে নিজ হাতে সেই সময়গুলোতে সামলিয়েছিলে। ইতালি যাওয়ার সময় তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চেয়েছিলাম সাথে করে, কিন্তু তোমার বাবা ফ্যামিলির জন্য আমার হাতে তোমাকে দেয়নি। তাদের উপর সেই দিন বেশ রাগ হয়েছিল, আর তুমিও সেই দিন মা বাপকে বেছে নিয়েছিলে, তাই খুব রাগ হয়েছিল তোমার উপর। আসলে রাগ না, অভিমান। দিন শেষে তুমিও আমার হাতটা ছেড়ে দিলে, তাই রাগে অভিমানে জেদে আমি সব শেষ করে দেই আমাদের মাঝে। আমার জন্য সব কিছু সেই দিন শেষ হয়ে গিয়েছিল অনু, কিন্তু তুমি পারোনি। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। পারলে আমাকে মাফ করে দিও সব কিছুর জন্য। জানো অনু, সোহাগ ভাই খুব ভালো, উনি তোমাকে খুব ভালো রাখবে। তুমি ওনাকে ভালোবাসার চেষ্টা করিও।
আমি চলে যাচ্ছি আজকে, হয়তো আর কোনো দিন ফিরবো না, আর কখনোই আমার চেহারা তোমার দেখাবো না। এইটুকু বলে রাফি যেতে নেয়, আবার থেমে এসে বলে, আমার শেষ একটা আবদার পূরণ করবে প্রিয়তা? অনু মাথা তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কি আবদার? শেষবার এর মতো একটি ভালোবাসার পরশ দিতে চাই তোমার কপালে, অনুমতি দেবে? অনু বুঝতে পারে না তার অনুমতি দেওয়া উচিত কি উচিত না, কিন্তু তার ভালোবাসার শেষ আবদার রক্ষা করতে সে মাথা নেড়ে সায় দেয়। এরপর রাফি অনুর একদম সামনে এসে দাঁড়ায়, নিজ হাতে অনুর আঁচলটা তার মাথায় টেনে দিয়ে বলে, তোমাকে নিজের জন্যই এমন সাজে দেখতে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না, মাফ করে দিও প্রিয়তা। রাফি হালকা করে অনুর কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। অনুর রাগ, অভিমান, জেদ সব চোখের পানিতে গলিয়ে পড়ে যেতে থাকে। রাফি আর এক সেকেন্ডও দাঁড়ায় না, চলে আসতে থাকে অনুকে রেখে। অনু সেখানেই বসে পড়ে, হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। রাফির চাপা কান্নাগুলো আজ উপচে পড়ছে, তাও বহু কষ্টে নিজেকে দমিয়ে নেয় সে। রুম থেকে বেরিয়েই নুহার দেখা পায়। ভাবি, সোহাগ ভাই কোথায়? এই রুমের ব্যালকনিতে। রাফি সেই রুমের বেলকনির দিকে এগিয়ে যায়। সোহান সিগারেট টানছিল, রাফিকে দেখে তা ফেলে দিয়ে বলে, ভালো আছো রাফি? জি ভাই, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই কি সিগারেট খান সব সময়? হ্যাঁ, একটু আধটু টেনশনে পড়লে এই আর কি। রাফি মুচকি হেসে বলে, তাহলে বর্জন করে ফেলুন, অনু সহ্য করতে পারে না। ও আচ্ছা, করে ফেলবো ইনশাল্লাহ। রাফি এবার সোহানের কাঁধে হাত রেখে বলে, এবার আমি নিশ্চিত আপনি অনুকে নিঃসন্দেহে ভালো রাখবেন। আপনার কাছে একটা প্রমিস চাই ভাই, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে লাইভে, ওকে সবসময় হ্যাপি রাখবেন প্লিজ। আর এতটা ভালোবাসবেন যাতে আমার ভালোবাসাও ভুলে যায়, এমনকি আমার নামও। সবসময় ওর পাশে থাকবেন প্লিজ। প্রমিস করছি রাফি, তোমার অনুকে খুব ভালো রাখবো আমি। এবার গিয়ে ওকে সামলাম, শি নিডস ইউ। এইটুকু বলে রাফি বের হয়ে আসে। দরজায় নুহাকে দেখলে ওকে হালকা জড়িয়ে ধরে বলে, চলে যাচ্ছি ভাবি, দোয়া করিও যাতে আমিও ভালো থাকতে পারি। তোমাকে আর ভাইয়াকে খুব মিস করব, নিজেদের খেয়াল রাখিও, আসি। রাফি সোজা নিচে নেমে বেরিয়ে যায় দরজা খুলে। নুহা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। সোহান গিয়ে দেখে অনু সেখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সোহান অনুকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়, গায়ে চাদর টেনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে চলে আসে। রাফি ঘরে ঢুকেই নিজেকে রুমে বন্দি করে নেয়। এক গাদা মদের বোতল ও সিগারেটও নিয়ে আসে সাথে করে। সেগুলো বেডে রেখে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দিয়ে ভিজতে থাকে। বেশ কিছুক্ষণ ভেজার পর নিজেকে আর আটকে রাখতে পারে না, যতটুকু পারা যায় চিৎকার করে কাঁদতে থাকে সে। তার আর সহ্য হচ্ছে না। এতদিন অনেক চাপিয়েছে সে, কিন্তু আজ আর পারছে না। ওর আর্তনাদগুলো আজ চার দেওয়ালের ভেতরেই গুঞ্জিত হতে থাকে। পার্লারের মেয়েরা অনুকে সাজিয়ে দিচ্ছে। অনু পরেছে ডার্ক গ্রিন কালারের একটা লেহেঙ্গা, সাথে ব্ল্যাক স্টোনের কাজ। নুহা ইনস্ট্রাকশন দিচ্ছে আর মেয়েরা ওকে সাজিয়ে দিচ্ছে। অনু মনমারা হয়ে বসে আছে, ওর চোখ মুখ অস্বাভাবিকভাবে ফুলে আছে। আশেপাশের কিছুই তার মাথায় ঢুকছে না। সাজ শেষ হয়েছে কিনা দেখতে ফাইজা বেগম আসলেন। নুহা, শেষ হলো কি? না মা, এখন ওর চুল করা বাকি। নিকা অনুষ্ঠানের এখনো অনেক বাকি, তুমি চিন্তা করো না। আরে সেজন্য চিন্তা করছি না, ওর সাজ কমপ্লিট হলে ওরে কালো টিপ লাগাতে হবে, না হয় যদি নজর লাগে আমার মেয়েটার। আচ্ছা আচ্ছা, লাগাতে পারবে তো? এখন তুমি রেডি হয়ে নাও, যাও। আমার কথা বাদ দে, তুই রেডি হইসনি কেন এখনো? এই যে আপনারা ওকেও রেডি করিয়ে দেন। না মা, আমার ইচ্ছে করছে না, প্লিজ। চুপ একদম, কোনো কথা না, বস আর রেডি হয়ে নে। ফাইজা বেগম জোর করে নুহাকেও বসিয়ে দিলেন সাজাতে। নুহাও বাধ্য হয়ে বসলো। সে খুবই সিম্পলভাবে সাজানোর ইনস্ট্রাকশন দিল, সেই অনুসারে ওকে সাজাতে শুরু করা হলো। শাওয়ার শেষে টাওয়েল পেঁচিয়ে বের হয় রাফি। একটি ওয়াইনের বোতলের ঢাকনা খুলে চুমুক দিতে থাকে সে। হঠাৎ ফোনের রিং কানে আসে। ফোন খুঁজে হাতে নিতে নিতে কলটা কেটে যায়। স্ক্রিনে 21টা মিসড কল ভেসে উঠেছে। সে কল ব্যাক করবে কি করবে না ভাবতে ভাবতে আবার কল আসে। আয়ুষীর নামসহ একটি মেয়ের হাসি মাখানো ছবি ভেসে ওঠে স্ক্রিনে। রাফি কলটা পিক করে নেয়। হ্যালো ইডিয়েট, হাউ মেনি টাইমস আই কল্ড ইউ, হুয়ার ওয়েন ইউ? ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর ওভার রিয়েক্টিং মিস আয়ুষী? রাফির ভয়েস শুনে কিছুটা খটকা লাগে আয়ুষীর। সে চিন্তিত গলায় বলে, নট অ্যাট অল, বাট আর ইউ ওকে?
এভরিথিং অলরাইট। রাফি একটি দীর্ঘশ্বাস ফেলে, হৃদয়ের গহীন হতে আসা দীর্ঘশ্বাস এটি, শত চাপা কষ্ট জানানোর সাথে এরপর বলে, আজকে ওর বিয়ে মিস আয়ুষী, নিজ চোখে ওকে বধূ বেশে দেখে এসেছি। আই ক্যান ডিসক্রাইব ইউ হাউ অ্যাম আই ফিলিংস রাইট নাও। আয়ুষী রাফির সাইকিয়াট্রিস্ট ভেনিসে যাওয়ার পর থেকে যখন রাফি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে, তখন কাউন্সিলিং শুরু করে আয়ুষীর সাথে। সেই সুবাদে আয়ুষী রাফির ফ্যামিলি রিলেশন সব ব্যাপারেই জানা। এছাড়া ভেনিসে যাওয়ার পর আয়ুষী প্রথম কেউ যার সাথে রাফির সখ্যতা গড়ে ওঠে। দুজনেই বাঙালি হওয়ায় আন্ডারস্ট্যান্ডিংও বেশ ভালো ছিল। কিন্তু ধীরে ধীরে আয়ুষী রাফির প্রতি দুর্বল হতে শুরু করে, যা পরবর্তীতে ভালোবাসায় পরিণত হয়েছে। ভেনিসে রাফির খারাপ সময়গুলোতে আয়ুষী সবসময়ই রাফির পাশে থেকেছে। আয়ুষীকে জড়িয়ে ধরে রাফি কতবার কেঁদেছে তার হিসেব নেই। রাফির জন্য আয়ুষী শুধু ওর বেস্ট ফ্রেন্ড হলেও আয়ুষীর জন্য রাফি ওর ভালোবাসা। রাফির কথা মনোযোগ দিয়ে শুনে আয়ুষী বলে,